হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা পলিমারের থার্ড ভিডিওটা আলোচনা করছি। তো এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি যে পলিমারের কি কি শ্রেণীবিভাগ রয়েছে। তো এটাও দেখো একটা শ্রেণীবিভাগ, 4 নম্বর যে শ্রেণীবিভাগটা, অর্থাৎ আন্তরাণবিক আকর্ষণ বলের উপর ভিত্তি করে পলিমারকে আমাদের 4টে ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা হচ্ছে ইলাস্টোমার বা স্থিতিস্থাপক পলিমার। তো আমরা খেয়াল রাখবো যে ইলাস্টোমার বা স্থিতিস্থাপক পলিমার হচ্ছে সেই সমস্ত পলিমার যেখানে এই পলিমারগুলো যে মনোমার রয়েছে তারা একে অপরের সাথে দুর্বল ভ্যান্ডারওয়াল ফোর্সের মাধ্যমে বা ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে। যেমন উদাহরণ হচ্ছে রবার, নিওপ্রিন ইত্যাদি। তো এই রবার নিওপ্রিন সম্পর্কে আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। তো এখন জাস্ট খেয়াল রাখবে যে রবার এবং নিওপ্রিন হচ্ছে আমার স্থিতিস্থাপক পলিমার। নেক্সট হচ্ছে ফাইবার বা তন্তু। এরা একটু শক্তিশালী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, যেমন হচ্ছে হাইড্রোজেন বন্ড। আমরা প্রত্যেকেই জানি যে হাইড্রোজেন বন্ড হচ্ছে বেশি শক্তিশালী কি তুলনায়, ভ্যান্ডারওয়াল ফোর্স বা ভ্যান্ডারওয়াল বন্ডের তুলনায়। তো যেহেতু হাইড্রোজেন বন্ড বেশি শক্তিশালী, তাই এরা অতটা নরম প্রকৃতির বা নমনীয় হয় না, এরা দৃঢ় প্রকৃতির হয় বা শক্ত প্রকৃতির হয়। যেমন রেশম, পশম, নাইলন, টেরিলিন, সিল্ক, তুলো, পলিয়েস্টার প্রত্যেকটাই দেখো তন্তু জাতীয় পদার্থ, প্রত্যেকটাই দৃঢ় প্রকৃতির। চট করে এগুলোকে করা যায় না, ছেঁড়া যায় না, ঠিক আছে। বেশ, এবং হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য এদের বন্ধনটাও হয় অত্যন্ত শক্তিশালী। যেমন দেখবে নাইলন, পশম এগুলোকে চট করে আমরা কিন্তু টানলে কিন্তু এদেরকে বিভাজন করতে বা ছিঁড়তে পারবো না। 3 নম্বর হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমার। এই পলিমারগুলোর একটা ব্যাপার আছে যে কোনো জিনিসকেই যেমন আমরা হিট দিলে পরে কি হয়ে যায়, গলে যায় সেই জিনিসটা। তো এই পলিমারগুলোকে যদি আমরা হিট দিই, মানে তাপ প্রয়োগ করি, তাহলে সেটা কি হয়ে যাবে, আস্তে আস্তে নরম হবে। আচ্ছা, এবার ধরো তাপটাকে যখন আমরা সরিয়ে দেবো, তখন সেটা কি হয়ে যাবে, ঠান্ডা হবে এবং আস্তে আস্তে কঠিন বা শক্ত হবে। তো আবার তাপ দিলাম, আবার নরম হলো, আবার তাপটা সরিয়ে নিলাম, আবার কঠিন হয়ে গেল। তাহলে এই যে বারবার এই প্রক্রিয়াটা ঘটানো হচ্ছে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার পলিমারকে হিট দিয়ে নরম করা হচ্ছে, আবার হিটটা সরিয়ে নিলে সেটা আবার কঠিন অবস্থায় পরিণত হচ্ছে। আবার যদি আমরা ভাবি সেটাতে আবার হিট দেবো, তাহলে সেটা আবার নরম হবে, নরম থেকে আবার কঠিন অবস্থাতে ফিরে আসবে। তাহলে এই যে বিভিন্ন রকম যে কনভার্সেনটা, মানে বারবার এই প্রক্রিয়া ঘটানোর যে ব্যাপারটা যাতে করা যায় যে পলিমারগুলোতে, তাদেরকে বলা হয় থার্মোপ্লাস্টিক পলিমার। যেমন পলিথিন, পিভিসি, পলিপ্রোপিলিন, পলিস্টাইরিন, টেরিলিন, এই উদাহরণগুলো আমাদের এর মধ্যে পড়ছে। মানে আমরা যে প্রথম দিনেই যে 7টা পলিমার সম্পর্কে ডিসকাশন করেছি তারা এর মধ্যে পড়ে যাচ্ছে। থার্মোসেটিং, এই পলিমারগুলোতে কি হয়, তাপ প্রয়োগ করলে এটা নরম হয়, তাপটা সরিয়ে নিলে কি হবে, শক্ত হবে। কিন্তু এই যে শক্ত হয়ে গেল, এটাকে কিন্তু আর সেকেন্ড টাইম তাপ প্রয়োগ করলে কিন্তু আর নমনীয় করা এটাকে যায় না। তাহলে এইটাকে আমরা বলবো থার্মোসেটিং পলিমার। তাহলে থার্মোপ্লাস্টিকের সাথে থার্মোসেটিংয়ের এটাই ডিফারেন্স, যে ওটাকে বারবার হিট দিয়ে নরম এবং শক্ত করা যাচ্ছিল, কিন্তু এটাকে একবার নরম করলাম হিট দিয়ে, হিটটা সরিয়ে নিলাম, শক্ত হয়ে গেল, আর কিন্তু নরম এটাকে করা যাবে না। এই হচ্ছে থার্মোসেটিং পলিমারের ব্যাপার। বেশ, উদাহরণ কি রয়েছে, যেমন ব্যাকেলাইট, ইপক্সি রেজিন, এইগুলো। তার কারণ একটা দেখো এখানে লেখা রয়েছে, যে তার কারণ আমাদের থার্মোসেটিং পলিমারগুলো অ্যাকচুয়ালি আমার এই ব্রাঞ্চ পলিমার, ঠিক আছে, এবং নেটওয়ার্ক টাইপের পলিমার। তো এই যে যখনই এটাকে আমরা হিট দিয়ে নরম করলাম, তারপরে শক্ত হলো, তখন এই ব্রাঞ্চ যেটা আমার রয়েছে, ধরো এই ব্রাঞ্চটা ভেঙে যায়, ঠিক আছে, বা নষ্ট হয়ে যায়। ফলে সেকেন্ড টাইম এটাকে আর কিন্তু সেরকম আগের অবস্থাতে ফিরিয়ে আনা যায় না। বেশ, তো তার কারণ হিসেবে দেখো লেখা রয়েছে এখানে ব্রাঞ্চ বা জালকাকার শৃঙ্খলের মাধ্যমে যুক্ত থাকে, তাই এটাকে ওয়ান টাইমস আমাদের এটাকে নরম করে আবার কঠিন অবস্থায় ফিরিয়ে আনতে পারবো, কিন্তু সেকেন্ড টাইমস আর আমরা এটাকে নমনীয় করতে পারবো না। 5 নম্বর যে পয়েন্টটা আমাদের করা রয়েছে সেটা হচ্ছে যে শৃঙ্খলের মনোমার যেগুলো আমাদের রয়েছে, তাদের অণুর বিন্যাসের উপর ভিত্তি করে পলিমারটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। যেমন আগেরটাকে আমরা 4টে ভাগে ভাগ করলাম। প্রথমটা হলো ইলাস্টোমার, ফাইবার, থার্মোপ্লাস্টিক, থার্মোসেটিং। তো এটাকেও আমরা দুটো ভাগে ভাগ করবো, একটা হোমো পলিমার। খুব সহজ কনসেপ্ট। যখন একই মনোমার বারবার রিপিট হবে, যেমন পলিথিন যখন আমরা তৈরি করি বা পলিইথিলিন, তখন আমরা ইথিলিনটাকে বারবার রিপিট করে যাই। যখন আমরা পিভিসি তৈরি করি, আমরা শুধুমাত্র ভিনাইল ক্লোরাইড যেটা আমাদের রয়েছে, সেই ভিনাইল ক্লোরাইডটাকে আমরা বারবার রিপিট করে যাই। পলিপ্রোপিলিনে প্রোপিলিনটাকে রিপিট করি, পলিস্টাইরিনে স্টাইরিনটাকে রিপিট করি, প্যানে অ্যাক্রাইলোনাইট্রাইলকে রিপিট করি। তাহলে একই রকম মনোমারকে যখন আমরা বারবার লিখে যাব যে পলিমার বানাবো, তাহলে সেটাকে আমরা বলবো সাধারণত হোমোপলিমার। আচ্ছা, কোপলিমার কোনগুলো? যে সমস্ত পলিমার ভিন্ন ভিন্ন মনোমার দ্বারা গঠিত হবে। যেমন দেখো, আমরা যে পেট বা পলিইথিলিন টেরিথ্যালেট আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, সেখানে আমরা দেখেছি যে এই পেট, পলিইথিলিন টেরিথ্যালেট, ইথিলিন গ্লাইকল এবং টেরিথেলিক অ্যাসিড,
এই দুটো সমন্বয়ে তৈরি হয়। তাহলে দেখো ইথিলিন গ্লাইকল একটা আলাদা মনোমার, টেরিথিলিন একটা মনোমার, আলাদা মনোমার। তাহলে এরা যখন পলিমার তৈরি করবে তাহলে একটা ইথিলিন গ্লাইকল একটা টেরিথিলিক অ্যাসিড, একটা ইথিলিন গ্লাইকল একটা টেরিথিলিক অ্যাসিড, একটা ইথিলিন গ্লাইকল একটা টেরিথিলিক অ্যাসিড, এইভাবে পরপর যুক্ত হয়ে হয়ে আমাদের পলিমার তৈরি করবে এবং আমাদের 2n সংখ্যক ওয়াটার রিলিজ হবে বা নির্গত হবে এখান থেকে, সেগুলো আমরা দেখেছি। তো ব্যাপার হচ্ছে যে এই যেহেতু এখানে দুরকম টাইপের মনোমার আমরা ইউজ করছি, তাই এটাকে বলা হয়ে থাকে কোপলিমার, হোমোপলিমার বলা হয় না। ঠিক একই রকমভাবে নাইলন 6,6, এখানে প্রথম 6টা হচ্ছে হেক্সামিথিলিন ডায়ামিনের জন্য, হেক্সামিথিলিন ডায়ামিন একটা আলাদা মনোমার। আর একটা হচ্ছে আমার 6টা কার্বন বিশিষ্ট আমাদের যে সমস্ত মনোমারটা রয়েছে হেক্সামিথিলিনের ডায়ামিনের পাশাপাশি। বেশ, দেখো আমাদের এখানে লেখা আছে অ্যাডিপিক অ্যাসিড। তাহলে এই যে আমাদের হেক্সামিথিলিন ডায়ামিন এবং এই আমাদের অ্যাডিপিক অ্যাসিড, দুটোতেই আমাদের কটা করে কার্বন রয়েছে? 6টা করে কার্বন রয়েছে। তাই এই যে মনোমার আর এই মনোমার, দুটো আলাদা মনোমার পরস্পর যুক্ত হয়ে এখানে 2n সংখ্যক জল বেরিয়ে যাচ্ছে, ফলে আমাদের নাইলন 6,6 উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে আমরা এই যে দুটো জিনিস লিখলাম, একটা হচ্ছে আমাদের নাইলন 6,6 করতে যে, একটা হচ্ছে আমাদের হেক্সামিথিলিন ডায়ামিন আর একটা হচ্ছে আমাদের অ্যাডিপিক অ্যাসিড, দুটো আলাদা আলাদা মনোমার হওয়ার জন্য এদেরকে আমরা কোপলিমার বলবো। নেক্সট হচ্ছে যে ইথিলিন প্রোপিলিন, দেখো একটা ইথিলিন একটা প্রোপিলিন, দুটো আলাদা আলাদা মনোমার পরস্পর যুক্ত হয়ে আমরা কি তৈরি করছি? কোপলিমার তৈরি করছি। তাহলে মনোমারগুলো যদি ভিন্ন হয় তাহলে সেটাকে আমরা কোপলিমার বলবো, যদি একই হয় তাহলে হোমোপলিমার বলবো। তাহলে এটা হলো মনোমারের ওপর ভিত্তি করে, আগেরটা হলো আমাদের আন্তরাণবিক আকর্ষণ বলের উপর ভিত্তি করে, তার আগেরটা হলো গঠনের উপর ভিত্তি করে, আর তার আগের ভাগটা আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে পলিমারাইজেশন পদ্ধতির উপর ভিত্তি করে, এবং সবথেকে প্রথম ভাগটা হয়েছে উৎসের উপর ভিত্তি করে। তো আজকের ভিডিওটা এতটাই। পরের ভিডিওতে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ পলিমার সম্পর্কে আলোচনা করব, পলিইথিলিন, পলিপ্রোপিলিন, এরকম করে আমরা একটা একটা করে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।